প্রিয় ভর্তি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা সেন্টেন্স স্ট্রাকচারের রুলগুলো শিখেছি, বিগত বছরের কোশ্চেনগুলো শিখেছি এবং লাস্ট ক্লাস থেকে আমরা বিগত বছরের কোশ্চেনের অনুরূপ কোশ্চেনগুলো সমাধান করা শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরও কিছু কোশ্চেন সমাধান করব এবং দেখব রুল থেকে কিভাবে কোশ্চেনগুলো সমাধানের দিকে যেতে হয়। সো আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটিতে। আমাদের প্রথম কোশ্চেনটি হলো এ গ্রাস ইটিং রিভার ডুয়েলিং ম্যামাল দি হিপ্পোপটামাস শূন্যস্থান দি পিগ। আমি এই কথা বলেছিলাম যে বাক্যের শুরুতে ফ্রেজ আকারে যদি কোনো অংশ থাকে কমা দিয়ে যুক্ত, ফ্রেজ আকারে যদি কোনো অংশ থাকে কমা দিয়ে যুক্ত, আমরা কিন্তু জানি ফ্রেজ মানে একগুচ্ছ ওয়ার্ড যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। সো এই অংশের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব দেখা যাচ্ছে না, এখানে একটি কমা দেওয়া আছে, ফলে আমরা বুঝে ফেললাম এই অংশটুকুর সাথে আমাদের উত্তর করার খুব একটা সম্পর্ক থাকবে না। আমরা শুরু করব এইখান থেকে। সো দি হিপ্পোপটামাস এটা কোনো কিছুর নাম, তারপরে ড্যাশ টু দি পিগ, এটা পিগ। ওকে, সো এখন আমরা চলে আসি এইখানে কি হবে। আমাদের বাক্যটি কিন্তু দি হিপ্পোপটামাস থেকে শুরু হয়েছে। সো এখন এখানে আমাদের একটি ফাইনাইট ভার্ব লাগবে, কারণ আমরা শুনেছি একটা সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব অবশ্যই লাগে। ফলে এখানে আমাদের সাবজেক্ট যদি এটা হয় তাহলে ফাইনাইট ভার্ব নাই, এইটা তো কোনো ফাইনাইট ভার্ব হতে পারে না, এটা বাদ দিলাম। ইজ রিলেটেড এটা ফাইনাইট ভার্ব হতে পারে, রিলেট এটা একটা ফাইনাইট ভার্ব হতে পারে, রিলেটিং এইটা কিন্তু ফাইনাইট ভার্ব হতে পারে না। তাহলে আমাদের সম্ভাব্য সঠিক উত্তর হয় বি নাম্বার হবে, না হয় সি নাম্বার হবে। এখন চলে আসি এই যে হিপ্পোপটামাস এটা কোনো একটা প্রাণীর নাম, তাহলে এটার সাথে এস বা ইএস দিতে হবে, কারণ এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে যেহেতু এস বা ইএস নাই, সো এটা হলো বাদ, তাহলে এটা হবে ইজ রিলেটেড। সঠিক উত্তরটা হলো 2 নাম্বারটা। আশা করি কিভাবে উত্তর করছি সবাই ক্লিয়ারলি বুঝে ফেলেছি। পরের কোশ্চেনে চলে আসি। উড্রো উইলসন শূন্যস্থান অ্যাজ গভর্নর অফ নিউ জার্সি বিফোর হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস। এখানে মজার কাহিনী হলো, যেহেতু বিফোর এর পরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, তার মানে এই বিফোরটি হলো একটি ক্লজ মার্কার। বিফোর যদি ক্লজ মার্কার হয় তাহলে এরপরে একটি ফাইনাইট ভার্ব আমরা পেয়েছি। আমাদের মনে রাখতে হবে ক্লজ মার্কার যখন একটি হয়, ফাইনাইট ভার্বের সংখ্যা হয় তখন 2টি। সো এই বাক্যটির ভিতরে আমরা আরেকটি ফাইনাইট ভার্ব খোঁজা শুরু করলাম এবং দেখলাম আর কোনো ফাইনাইট ভার্ব দেওয়া নেই, তাহলে এই বাক্যের প্রয়োজন এখন আরো একটি ফাইনাইট ভার্ব। অপশনে চলে আসি। টু হ্যাভ যেহেতু আছে তাহলে এটি ফাইনাইট ভার্ব হতে পারে না, শুধু আইএনজি এটিও ফাইনাইট ভার্ব হতে পারে না। হু যখন ব্যবহার করব তখন কিন্তু আমাদের কি হয়ে যাবে, একটা ক্লজ মার্কার আরো বেশি এসে যাবে। আমাদের এখানে একটি ক্লজ মার্কার, এখানে একটি ক্লজ মার্কার, তাহলে বাক্যে মোট ক্লজ মার্কার হয়ে যাবে 2টা, তাহলে ফাইনাইট ভার্ব লাগবে 3টা। কোশ্চেনে আছে একটা, তাহলে আমাদের আরো একটা এখান থেকে আসলো, কিন্তু মোটের উপরে লাগবে তো 3টা, শর্ট পড়ে গেল একটা, তাহলে সঠিক উত্তর বি নাম্বারটি হতে পারে না, রইল বাকি একটা, উত্তর আমাদের ওইটা। চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 27। ওয়ান অফ দি মোস্ট ইফেক্টিভ ভেজিটেবল প্রোটিন সাবস্টিটিউটস ইজ, একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, দ্য সয়াবিন ড্যাশ ইউজড টু ম্যানুফ্যাকচার ইমিটেশন মিট প্রোডাক্টস। ওকে, এখন আমি যদি এখানে চিন্তা করি, একটি ফাইনাইট ভার্ব ইজ অলরেডি পেয়ে গেছি, এমনকি ইউজড যে কথাটি এটা V2 যদি হয় তাহলে কিন্তু ফাইনাইট ভার্ব হতে পারে, কিন্তু যদি এটা আবার V3 হয় তাহলে কিন্তু ফাইনাইট ভার্ব হতে পারে না। তার মানে ওটাকেও কখনো আমাকে ফাইনাইট ধরে কাজ করতে হবে, কখনো আবার নন ফাইনাইট ধরেও কাজ করতে হতে পারে। সো আমরা প্রথমে চলে আসি, যদি এইটাকে ব্যবহার করি হুইচ, তাহলে বিষয়টা দাঁড়ালো এরকম, এখানে হুইচটা বসবে, এরপরে ক্যান বি ইউজড হবে, অর্থাৎ তখন কিন্তু এটাকে আমরা ক্যান বির সাথে মিলিয়ে আমরা একটা ফাইনাইট ভার্ব পেয়ে যাব। তার মানে আমাদের ক্লজ মার্কার হলো একটা, ফাইনাইট ভার্ব হবে 2টা, তাহলে উত্তর এ নাম্বারটা হতে পারে। কিন্তু আমি যদি এইটাকে ব্যবহার করি ইট ক্যান বি এখানে বসানোর ফলে ক্যান তারপরে বি ইউজড, এইটা কিন্তু একটা ফাইনাইট ভার্বই হবে এবং ইট একটা সাবজেক্ট হবে, কিন্তু ক্লজ মার্কার নাই, তাই উত্তর বি নাম্বার হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবারও যদি আমি এখানে ক্যান বি বসাই, আবারও ফাইনাইট ভার্ব হবে, একটি ফাইনাইট ভার্ব এখানে আসে, মোট ফাইনাইট ভার্ব 2টি, তাহলে এখানটায় কিন্তু অবশ্যই ক্লজ মার্কার লাগবে। অপশন ডি যদি উত্তর করি তাহলে ক্লজ মার্কার থাকে না, তাই উত্তর ডি নাম্বারটা হবে না। এবার এখানে চলে আসি, হু হলো একটি ক্লজ মার্কার এবং তারপরে ক্যান বি যদি বসাই তাহলে আরো একটা ফাইনাইট ভার্ব পাওয়া যাবে, তার মানে উত্তরটা কিন্তু সি নম্বরও হতে পারে। তাহলে এখন প্রশ্ন দাঁড়ালো, আমি উত্তর সি নিব নাকি এ নিব?
এটার উপরে আমাদের কাজ করতে হবে। আমরা বুঝতে পারছি যে হুইচ হচ্ছে বস্তু বোঝায় আর হু হলো ব্যক্তি বোঝায়, তাহলে এখানে কাকে বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে সয়াবিনকে। তো সয়াবিন তো ভাই ব্যক্তি না, সয়াবিন হলো বস্তু, তাহলে আমরা এই হুইচটা দিতে পারি না। আমাদের সঠিক উত্তর হবে এ নাম্বার, হুইচ ক্যান বি ইউজড টু ম্যানুফ্যাকচার। ওকে, চলে আসি এবার 28 নম্বর কোশ্চেনে। দ্য ইউনাইটেড স্টেটস কনসিস্টস অফ 50 স্টেটস। এই কনসিস্টস অফ এটা একটা ফাইনাইট ভার্ব, যেহেতু ভার্বের সাথে এস বা ইএস আছে। এখন আমরা এই বাক্যের মধ্যে একটি ফাইনাইট ভার্ব পেয়ে গেছি, কমার পরে এসে দেখলাম হ্যাজ, আরও একটি ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম, তাহলে মোট ফাইনাইট ভার্ব অলরেডি 2টা দেওয়া আছে। এখন আমি অপশন থেকে যদি কোনো ক্লজ মার্কার না বসাই তাহলে এই বাক্যটি ভুল হবে, কারণ আমরা জানি যে ফাইনাইট ভার্ব যখন 2টা তখন ক্লজ মার্কার লাগে তার চেয়ে একটা কম, অর্থাৎ একটা। এই বাক্যটায় একটা ক্লজ মার্কার লাগবে। অপশনগুলো বলতেছে শুধুমাত্র এইখানটায় একটা ক্লজ মার্কার আছে, তাহলে সঠিক উত্তর এ নম্বর ছাড়া আর কোনোটা দেওয়া যায় না। কোশ্চেনগুলো বুঝতে যদি কোনো সমস্যা হয় অথবা সেন্টেন্স স্ট্রাকচারের উপরে অন্য কোনো সোর্স থেকে কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হলে আমাদের এই গ্রুপে পোস্ট করা যাবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া যাবে। যে কোনোভাবে আমার কাছে পৌঁছাতে পারলেই আমি সেই কোশ্চেনগুলো একেবারে সিমিলার ওয়েতেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চলে আসি এরপরে, পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 29। নিয়ারলি এভরি আসপেক্ট অফ ইকোনমিক লাইফ ইজ অ্যাফেক্টেড। আমি একটি ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম, ইজ অ্যাফেক্টেড বাই শূন্যস্থান। আমি যদি আরও একটা ফাইনাইট ভার্ব দেই তাহলে আমাকে একটি ক্লজ মার্কার দিতে হবে, কারণ কোশ্চেন এবং অপশন মিলায়ে 2টা ফাইনাইট ভার্ব হয়ে গেলে একটি ক্লজ মার্কার দিতে হবে। সো ক্লজ মার্কার নাই, তাই 1 নম্বরটা হওয়ার সম্ভাবনা নাই। ক্লজ মার্কার আবারও লাগবে, কারণ আরও একটা ফাইনাইট ভার্ব। সো ক্লজ মার্কার নাই, তাই বি নাম্বারটাও হবে না। ক্লজ মার্কার আসলো, কিন্তু ফাইনাইট ভার্ব কোশ্চেনের একটাই, অপশনে কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে আরও একটা অপশন বাদ গেল, রইল বাকি একটা। উত্তর আমাদের ওইটা। আশা করি এই কোশ্চেনটা ক্লিয়ারলি বুঝতে পারছি কিভাবে উত্তরটা পাওয়া গেল। আমাদের মনে রাখতে হবে ফাইনাইট ভার্বের সংখ্যা 2 হলে ক্লজ মার্কারের সংখ্যা 1 হবে, ফাইনাইট ভার্বের সংখ্যা 3 হলে ক্লজ মার্কারের সংখ্যা 2 হবে। অর্থাৎ যতগুলি ফাইনাইট ভার্ব ক্লজ মার্কার হয় তার চেয়ে একটা কম, আর যতগুলি ক্লজ মার্কার ফাইনাইট ভার্ব হয় তার চেয়ে একটা বেশি। ওকে, সোশ্যাল রিফর্মার জেন অ্যাডামস শূন্যস্থান এ প্রমিনেন্ট রোল ইন দ্য ফরমেশন অফ দি ন্যাশনাল প্রোগ্রেসিভ পার্টি ইন 1972। এখন এই কোশ্চেনটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে ঘটনাটা কি দাঁড়িয়েছে, এত বড় একটা বাক্য পড়ে দেখলাম কোনো ফাইনাইট ভার্ব নেই। সোশ্যাল রিফর্মার জেন অ্যাডামস এ প্রমিনেন্ট রোল সবই আরেকবার দেখলাম, কোথাও কোনো ফাইনাইট ভার্ব পাচ্ছি না, তাহলে আমাকে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব দিতে হবে। এই যে এখানে শুধু আইএনজি, এটা কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নয়, তাহলে এটাকে আমরা বাদ দিলাম। তারপরে এখানে চলে আসি হু প্লেড। আমি যখন হু দিচ্ছি তখন কিন্তু একটা ক্লজ মার্কার এসে গেল। মোট ফাইনাইট ভার্বের প্রয়োজন তখন 2টা, কোশ্চেনে একটাও নাই, অপশন দিল একটা, তাহলে মোটের উপরে একটা শর্ট পড়লো, অর্থাৎ আমরা বি নাম্বারটিও বাদ দিলাম। আর ডি নাম্বার চক্ষু চলে গেল, ডি নাম্বারটা তো ভাই ইনফিনিটিভ, বোঝাই যাচ্ছে এটা একটা নন ফাইনাইট ভার্ব, রইল বাকি একটা। উত্তর আমাদের ওইটা, অর্থাৎ সঠিক উত্তর কত নাম্বার হবে? সঠিক উত্তর হবে হচ্ছে সি নাম্বারটা। এবার চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে দ্য সিটি অফ মন্ট্রিয়াল শূন্যস্থান ওভার 70 স্কোয়ার মাইলস। লক্ষ্য করি এই বাক্যটার ভিতরেও কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই, আমরা জানি এটা একটা ফাইনাইট ভার্ব, সুতরাং সঠিক উত্তর এ নাম্বার হতে পারে। এইটা সঠিক উত্তর হতে পারে না, কারণ এটা নন ফাইনাইট ভার্ব। আমি যখন দ্যাট দিব তখন একটি ক্লজ মার্কার এসে যাবে, ক্লজ মার্কার একটা মানে মোট ফাইনাইট ভার্ব লাগবে 2টা, কোশ্চেনে একটাও নাই, অপশনে আছে একটা, তার মানে মোটের উপরে একটা ফাইনাইট ভার্ব শর্ট পড়ে যাবে, তাই এটাও বাদ। এবার চলে আসি এখানে ইজ কাভার্ড। হ্যাঁ, এটা হতে পারে, তার কারণ এটা একটা ফাইনাইট ভার্ব, আমাদের বাক্যে কোনো ফাইনাইট ভার্ব ছিল না, একটা ফাইনাইট ভার্ব দেওয়া যেতে পারে, অর্থাৎ সম্ভাব্য সঠিক উত্তর এ অথবা ডি থেকে পাওয়া যাবে। এখন লক্ষ্য করি এতে লেখা আছে শুধু কাভার্স আর ডিতে লেখা আছে ইজ কাভার্ড, অর্থাৎ প্যাসিভ ভয়েস। এখন বলতে পারো যে ভাই এটা প্যাসিভ ভয়েস কিভাবে বুঝলাম? কোনো একটা বি ভার্ব এর পরে যদি V3 আসে তাহলে এটা প্যাসিভ ভয়েস হয়। যেহেতু এটা বি ভার্ব এবং কাভার্ড এটা V3, তার মানে এটা একটা প্যাসিভ ভয়েসে আসে। এখন কাভার্স মানে হচ্ছে ঢেকে রাখা, কাভার্স মানে হচ্ছে ঢেকে রাখা অথবা কাভার করা, একটা এরিয়া কাভার করা। ফলে কে কাভার করে? উত্তর হচ্ছে সিটিটা কাভার করে 70 স্কোয়ার মাইলস,
ওভার 70 স্কয়ার মাইলস। তাহলে কে দিয়ে প্রশ্ন করলাম, কে করে কাভার করা কাজটা? কাভার করা কাজটা করে দ্য সিটি নিজেই, অর্থাৎ সিটি নিজেই 70 স্কয়ার মাইল এলাকা কাভার করে। তার মানে এই বাক্যটি কিন্তু প্যাসিভ ভয়েসে হবে না। তাহলে সিটি অফ মন্ট্রিয়াল কাভার্স ওভার 70 স্কয়ার মাইলস অ্যাক্টিভ ভয়েসে হবে। সঠিক উত্তর 1 নম্বরটা। চলে আসি 32 নম্বর কোশ্চেন। অথর আল মাহমুদ থোরলি আন্ডারস্টুড দি সোসাইটি শূন্যস্থান। এখানে আমি একটা ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম, আন্ডারস্টুড, একটি ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। তাহলে অপশনে এসে যখন আমি আরও একটি ফাইনাইট ভার্ব পাবো তখন আমাকে ক্লজ মার্কার দিতে হবে। অপশনে কোনো ক্লজ মার্কার নাই, আবার কোশ্চেনের মধ্যেও কোনো ক্লজ মার্কার পেলাম না। অপশন 1 কিন্তু সঠিক উত্তর হবে না। এখানে এসে দেখি ক্লজ মার্কার আছে, কিন্তু মুশকিল হলো ক্লজ মার্কারের পরেই ভার্ব চলে এসছে। সো আমরা জানি যে হুইচ কিন্তু নিজেই সাবজেক্ট হতে পারে, আর হুইচ যদি সাবজেক্ট হয় তাহলে এর পরে আসে কি একটা ফাইনাইট ভার্ব। এটা কিন্তু আমরা শিখেছি যে হুইচ সাবজেক্ট হতে পারে, হু সাবজেক্ট হতে পারে এরকম। কিন্তু এখন দেখা গেল হ্যাডের পরে আবার সাবজেক্ট এসছে, তাহলে এখানে একটা কনফিউশন লেগে গেল, হুইচ সাবজেক্ট নাকি হি সাবজেক্ট। তার মানে এই বাক্যটি ভুল হয়ে গেছে। হুইচ যদি সাবজেক্ট হয় তাহলে তারপরে ভার্ব ঠিক আছে, কিন্তু তারপরে আবারও সাবজেক্ট, এইবার তো ঠিক নাই ভাই, তাই এটাকে বাদ দিয়ে দিলাম। এবার চলে আসি এখানটায়, হ্যাড গ্রোন যদি দেই এটা একটা ফাইনাইট ভার্ব, কিন্তু সমস্যা বাদলো ক্লজ মার্কার এখানে নাই, ক্লজ মার্কার কোশ্চেনে নাই, তাই উত্তর ডি নম্বর হওয়ারও কোনো সম্ভাবনা নাই। রইল বাকি একটাই উত্তর, তাই আমাদের ওইটাই, অর্থাৎ সঠিক উত্তর হলো সি নম্বরটা। যে কোশ্চেনগুলো ব্যাখ্যা দিচ্ছি, যদি কোনো কোশ্চেনের আরও ব্যাখ্যা দরকার হয়, অধিকতর ব্যাখ্যার দরকার হয়, অবশ্যই গ্রুপে পোস্ট করতে হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে যত বেশি বন্ধু বান্ধবকে আমরা এই গ্রুপে ইনভলভ করতে পারি, এই গ্রুপে জয়েন করাতে পারি, কারণ এই যে আমরা পরিশ্রমটা করছি এটার সার্থকতা আসবে যখন সর্বোচ্চ সংখ্যক মানুষ এই ক্লাসগুলি দেখবে, সেখানেই। চলে আসি আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার হচ্ছে 33। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট হ্যাভ ফাউন্ড দ্যাট মোস্ট পিপল। আমি এখানে দ্যাট পেয়ে গেলাম এবং দ্যাটের পরে দেখলাম একটি সাবজেক্ট আছে, সেটা হলো মোস্ট পিপল। এখন আমরা চলে আসি অপশনে এসে আমরা যখন দেখা দেখি শুরু করলাম, বুঝলাম এখানে ভার্বটা নিয়ে কাজ চলছে। আবার কোশ্চেনে ফিরে দেখলাম এখানে একটি ফাইনাইট ভার্ব দেওয়া ছিল। তো আমরা জানি ক্লজ মার্কার যখন একটা হয়, ফাইনাইট ভার্ব হয় হচ্ছে 2টা। তাহলে এখানে দ্যাট একটা ক্লজ মার্কার, আমার টোটাল ফাইনাইট ভার্ব লাগবে 2টা, আমি এখানে পেয়েছি একটা, আর অপশনে থেকে একটা ফাইনাইট ভার্ব নিতে হবে। সো এটা যেহেতু ফাইনাইট ভার্ব নয়, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। হু এটা একটা ক্লজ মার্কার, তার মানে এখানে যখন একটা ক্লজ মার্কার আসবে তাহলে মোটের উপরে আমার আরো একটা ফাইনাইট ভার্ব লাগবে, কারণ এখানে একটা ক্লজ মার্কার, এখানে একটা ক্লজ মার্কার, মোট ক্লজ মার্কার কয়টা? 2টা, তাহলে ফাইনাইট ভার্ব লাগবে হলো 3টা। ফলে এই একটা তাহলে শর্ট পড়ে গেল কয়টা? একটা। ফলে আমরা বলবো সি নাম্বারটি হবে না। এবার চলে আসি এইখানে, এইটা একটা ভার্বের বেস ফর্ম, এটা ফাইনাইট ভার্ব হতে পারে। এইটা হলো ভার্বের এস অথবা ইএস ফর্ম, এটাও কিন্তু ফাইনাইট ভার্ব হতে পারে। এখন প্রশ্ন হলো বি এবং ডি কোনটাকে আমরা সঠিক উত্তর করব। আমরা জানি যে কখন ভার্বের সাথে এস বা ইএস হয়, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস হয়। এখানে সাবজেক্ট হলো পিপল, আমরা জানি এক বচনে শব্দটা হলো পারসন, আর পারসন শব্দের বহু বচন হলো পিপল, সুতরাং এখানে সাবজেক্ট কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার, ফলে কন্টিনিউজ হওয়ার কোনো সুযোগ নেই। সঠিক উত্তর বি নম্বর ছাড়া আর কোনো রাস্তা নেই। 34 নম্বর চলে আসি, টাটা হুইচ ইজ রিকগনাইজড অ্যাজ লিডিং ইন্ডাস্ট্রিয়াল হাউস অফ ইন্ডিয়া। আমি বলেছিলাম যে কমা দিয়ে শুরু কমা দিয়ে শেষ এরকমের যে অংশটা থাকে বাক্যে, যদি এর মধ্যে শূন্যস্থান না থাকে তাহলে এই অংশটাকে আমরা বাদ দিয়ে হিসাব করতে পারি উত্তর করার জন্য। তবে মাঝে মাঝে এরকম কমার মধ্যের অংশ থেকে আমরা হয়তোবা টেন্স নির্ণয় করতে পারি। এছাড়া এই অংশটুকুকে আমরা বাদ দিয়ে হিসাব করলেই আমাদের কোশ্চেন সলিউশন করা সহজ হবে। আসলে এই কমার ভিতরে কিছু এক্সট্রা ইনফরমেশন, অনেক বড় ইনফরমেশন দিয়ে প্রশ্নটা আমাদের কাছে দুর্বোধ্য করে তোলার একটা চেষ্টা করে প্রশ্নকর্তারা। আর আমরা যেহেতু চালাক মানুষ, তাই কি করব, তাই কমা দিয়ে শুরু কমা দিয়ে শেষ, এর মধ্যে শূন্যস্থান নাই, তার মানে ওকে আমার আপাতত প্রয়োজন নাই, ওটাকে বাদ দিয়ে উত্তর করার চেষ্টা করব। শুধু মনে রাখতে হবে টেন্স নির্ণয়ের ক্ষেত্রে এই অংশটার প্রয়োজন হতে পারে। ওকে, এবার চলে আসি, টাটা ড্যাশ অলরেডি ইমার্জড অ্যাজ। ওকে, তাহলে সাবজেক্ট হলো টাটা, আর অলরেডি এখানে একটা অ্যাডভার্ব, ইমার্জড একটা ভার্ব এখানে আছে। অলরেডি বলে দিল যে বাক্যটি আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আমরা জানি
ইয়েট, অলরেডি, রিসেন্টলি, এগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চিহ্ন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে এখানে ইমার্জ যদি V3 থাকে তাহলে আমরা এখানটায় একটা হ্যাভ ভার্ব ইউজ করতে পারি। এখন সেটা হ্যাভ হবে না হ্যাজ হবে এটা পরের কথা, কিন্তু হ্যাভ ভার্ব ইউজ করতে পারি, এটা আমরা বুঝে ফেললাম। অপশন এসে দেখি এখানে হ্যাভিং আছে, এটা দিলে বাক্যটি নন ফাইনাইট হয়ে যাবে, আমার দরকার ফাইনাইট ভার্ব। আমি যদি এখানে দ্যাট বসাই তাহলে টোটাল ফাইনাইট ভার্বের সংখ্যা আরো বেশি লাগবে, কিন্তু আমাদের একটা কোশ্চেনে একটা ফাইনাইট ভার্ব অ্যাভেলেবল হবে, আর কোনো ফাইনাইট ভার্ব হবে না। কারণ আমি যদি এটাকে এখানে বসাই তাহলে এই হ্যাজ আর এই ইমার্জড দুইটা মিলে কিন্তু একটা ভার্ব হবে। দুইটা ভার্ব মনে করার কোনো কারণ নেই। আমি বলেছিলাম অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব একসাথে মিলে কিন্তু তৈরি করে একটা ফাইনাইট ভার্ব, ফলে এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব হবে, একটা হবে, তার মানে একটা ফাইনাইট ভার্বের ঘাটতি তৈরি হবে। টু হ্যাভ দিলে তো এটা নন ফাইনাইট হয়ে যাবে, তাহলে এটাও বাদ। সঠিক উত্তর বি নম্বর ছাড়া আর কোনোটা হয় না। আমি আবারও কোশ্চেনটি সলিউশন করতে চাই। বাক্যের মধ্যে যদি এভাবে কমা দিয়ে শুরু হয়, কমা দিয়ে শেষ হয় কোনো অংশ থাকে, যে অংশের মধ্যে শূন্যস্থানটি নাই, সেই অংশতে আমাদের উত্তর করার কোনো সম্পর্ক থাকে না। আবার আমরা যদি কখনো টেন্স নির্ণয় করতে চাই তখন মাঝে মাঝে এই অংশটা হয়তো হেল্প করতেও পারে, তবে আমার অভিজ্ঞতা বলে বেশিরভাগ সময় এভাবে কমা কমার মধ্যের অংশটা একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে প্রশ্ন বা প্রশ্নের মিনিংটা আমাদের কাছে দুর্বোধ্য করে তোলার চেষ্টা করে প্রশ্নকর্তারা। তাই আমরা যখন এরকম দেখব কমা কমা অংশ ভিতরে শূন্যস্থানটি নাই, সো ওটাকে বাদ দিয়ে হিসাব করলে উত্তর বেশিরভাগ সময় হয়ে যাবে। সো এখন সাবজেক্ট হলো টাটা, টাটা একটা কোম্পানির নাম, এটা আমরা জানি। এরপরে শূন্যস্থান অলরেডি ইমার্জড, যখনই আমার চোখে অলরেডি গেল তখনই মাথায় রাখতে হবে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে ইমার্জড V3 আছে, আমার দরকার এখন একটা হ্যাভ ভার্ব, হয় হ্যাভ লাগবে না হয় হ্যাজ লাগবে। সো আমরা অপশন থেকে সরাসরি এই হ্যাজটাকে উত্তর করে ফেললেই পারতাম, তবে যেহেতু আমি কোশ্চেন এক্সপ্লেন করতেছি তো অবশ্যই আমাকে প্রতিটা অপশন এক্সপ্লেন করতে হবে যে এটা কেন হলো না, এটা কেন হলো না। তো এটা কেন হলো না, এটা যদি এখানে বসায়, এটা তো নন ফাইনাইট ভার্ব, আমার বাক্যটা টাটা ড্যাশ ইমার্জ, তাহলে কিন্তু বাক্যটি নন ফাইনাইট ভার্ব হয়ে গেল, ফাইনাইট ভার্ব ছাড়া তো বাক্যই হবে না, তাই এটা কিন্তু দিতে পারলাম না। একই কারণে এটাও দিতে পারলাম না। কিন্তু যদি আমি সি নাম্বারটা দিতাম তাহলে একটা ক্লজ মার্কার দ্যাট আসতো, দ্যাট আসলে মোট ফাইনাইট ভার্ব লাগবে দুইটা। সো দ্যাটের সাথে যে হ্যাজ, এই হ্যাজ যখন এখানে আসবে, হ্যাজ অলরেডি ইমার্জড, হ্যাজ আর ইমার্জড মিলে একসাথে একটা ফাইনাইট ভার্ব হবে, তার মানে আমার মোটের উপরে একটা ফাইনাইট ভার্ব শর্ট পড়ে যাবে, তাই উত্তরটা সি নাম্বার হয় নাই। আশা করি 34 নম্বর কোশ্চেনটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। চলে আসি এরপরে 35 নম্বর কোশ্চেন। ড্যাশ এ রং নাম্বার, ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাপোলোজাইজ বিফোর হ্যাঙ্গিং আপ। এইখানে কেউ কেউ বিফোর শব্দটিকে ক্লজ মার্কার মনে করতে পারে। বিফোর যদি ক্লজ মার্কার হয় তাহলে এরপরে কিন্তু সাবজেক্ট আসতে হবে, তারপরে ফাইনাইট ভার্ব আসতে হবে। এখানে বিফোরের পরে একটা আইএনজি, সো যখন এরকম হবে তখন এই বিফোরটাকে আমরা বলি একটা প্রিপোজিশন। এই বিফোরটাকে আমরা কি বলি, একটা প্রিপোজিশন বলি। এটা আসলে কনজাংশন বা ক্লজ মার্কার নয়। একটা কোশ্চেন সলভ করার সময় আমি চেষ্টা করি সর্বোচ্চ সংখ্যক রুল আমাদের স্টুডেন্টের মাথায় ঢুকাই দিতে। এই বিষয়টা কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার সময় লাগবে, যে বিফোর, কোন বিফোরটি কনজাংশন, কোন বিফোরটি প্রিপোজিশন। বিফোরের পরে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, তাহলে এই বিফোরটি কনজাংশন, হয়তো বা সাব অর্ডিনেটিং কনজাংশন। কিন্তু বিফোরের পরে আইএনজি বা বিফোরের পরে নাউন বা নাউন ফ্রেজ, তাহলে এই বিফোরটি কিন্তু অবশ্যই কনজাংশন নয়, বরং সেটা তখন একটা প্রিপোজিশন। ওকে, এখন চলে আসি এই বাক্যটার মধ্যে আমি একটি ফাইনাইট ভার্ব পেয়েছি, সেটা হলো ইজ, ইট ইজ ইম্পর্টেন্ট। আমি যদি অপশনে যাই আরো একটি ফাইনাইট ভার্ব পেলাম, ডায়াল। ডায়াল মানে কাউকে ডায়াল করা, মানে কাউকে ফোন করা। তো যেহেতু আমি ডায়াল একটা ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম, তাহলে মোট ফাইনাইট ভার্ব হবে বাক্যে দুইটা, কিন্তু আমার ক্লজ মার্কার একটাও নাই, কোশ্চেনে একটাও নাই, এখানেও একটাও নাই, তাহলে এই অপশনটিকে আমরা নিতে পারলাম না। ডায়াল কিন্তু একটা ভার্ব। এখানে যদি আসি ইফ ডায়ালস, এটা ভুল। কেন ভুল? আমরা জানি ইফ কখনোই সাবজেক্ট হতে পারে না, তাই ইফের পরে আগে একটা সাবজেক্ট আসবে, তারপরে ফাইনাইট ভার্ব আসবে। এখানে দেখা গেল ইফের পরে সরাসরি ভার্ব, তার মানে এটা হওয়ার কোনো সুযোগ নাই। আবার এখানে চলে আসি, ইফ হলো একটা ক্লজ মার্কার। ক্লজ মার্কার দেওয়া হলে মোট ফাইনাইট ভার্ব লাগবে, একটা ক্লজ মার্কারের জন্য দুইটা ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে একটা আছে, অপশনে একটাও নাই, তাই অপশন সি হওয়ারও সুযোগ নেই। সঠিক উত্তর ডি ছাড়া আর কোনোটা হয় না। আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এই যে কোশ্চেনগুলো যেভাবে ব্যাখ্যা করে দিচ্ছি, এরকমের ব্যাখ্যা অনলাইনে, ইউটিউবে, ফেসবুকে কোথাও অ্যাভেলেবল নাই, কোথাও অ্যাভেলেবল নাই। সো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে।
যে এইভাবে ব্যাখ্যা করার সুবিধাটা কি, যদি এই ধরনের কোশ্চেন অনুরূপ একটা কোশ্চেন পরীক্ষায় আসে, হুবহু আসলে তো আমরা পারবোই, অনুরূপ আর একটা কোশ্চেন আসলে আমরা পারবো বলে বিশ্বাস রাখি। চলে আসে কোশ্চেন নাম্বার 36। এভরি কম্পিউটার কনসিস্টস অফ এ নাম্বার অফ সিস্টেমস শূন্যস্থান টুগেদার। সো এইখানে আমি একটা ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম, কনসিস্টস অফ, ফাইনাইট ভার্ব একটা পেয়ে গেলাম। এবার পরে চলে আসি, এখন আমি যদি বাই ওয়ার্কিং দেই কোনো সমস্যা নেই, কিন্তু দে ওয়ার্ক দিলে সমস্যা আছে, কারণ ওয়ার্ক তো ভার্বের বেস ফর্ম, এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। সো আমি যদি আর একটা ফাইনাইট ভার্ব ওখানে বসাই, তাহলে মোট বাক্যের মধ্যে একটি ক্লজ মার্কার দিতে হবে, আমরা সেই ক্লজ মার্কার পাচ্ছি না। আবার চলে আসি এখানে, এটাও ভার্বের বেস ফর্ম, সুতরাং এটাও কিন্তু একটা ফাইনাইট ভার্ব। এটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ক্লজ মার্কার একটা দিতে হবে, যেহেতু আমাদের কোশ্চেনে একটা ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব, মোট ফাইনাইট ভার্ব দুইটা, তাহলে ক্লজ মার্কার লাগবে একটা। দেন এখানে চলে আসি, দ্যাট ওয়ার্ক, হ্যাঁ দ্যাট একটা ক্লজ মার্কার, তাহলে দ্যাট ক্লজ মার্কার দিলে এরপর একটা ফাইনাইট ভার্ব ওয়ার্ক আছে, হ্যাঁ কোশ্চেনে একটা ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব, তাহলে মোট ফাইনাইট ভার্ব দুইটা, ক্লজ মার্কার হলো একটা। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই দ্যাট দিলে এই বাক্যটি হতে পারে। এখন সমস্যা হলো যে বাই ওয়ার্কিং নাকি দ্যাট ওয়ার্ক, কোনটা দিব আমরা এখানটায়, বাই ওয়ার্কিং টুগেদার দিব নাকি দ্যাট ওয়ার্ক টুগেদার দিব। এখন এটা বুঝতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বাক্যের পুরো অর্থটা বুঝতে হবে, যে এভরি কম্পিউটার কনসিস্টস অফ, প্রত্যেক কম্পিউটার গঠিত হয় এ নাম্বার অফ সিস্টেমস দিয়ে, একটা সংখ্যক কিছু সংখ্যক সিস্টেম দিয়ে তৈরি হয়, যে সিস্টেমগুলো কাজ করে একসাথে, যে সিস্টেমগুলো কাজ করে একসাথে। একসাথে কাজ করার দ্বারা সিস্টেম তৈরি হয় না, বরং যে সিস্টেমগুলো একসাথে কাজ করবে এরকমের সিস্টেম দিয়ে, কিছু সংখ্যক সিস্টেম দিয়ে প্রত্যেক কম্পিউটার কি হয়, তৈরি হয়। আশা করি বুঝতেই পারতেছি, এই কারণে আমরা উত্তর দেব ডি নাম্বার, দ্যাট ওয়ার্ক টুগেদার। দ্যাট মানে হচ্ছে এই সিস্টেমসগুলো কাজ করে, টুগেদার একসাথে কাজ করে। কোশ্চেন নাম্বার 37-এ চলে আসি এবার, দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন আওয়ার ক্লাস, আমরা সাবজেক্ট পেয়ে গেলাম দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। সো আমার এবার লাগবে একটা ফাইনাইট ভার্ব। অপশন 1 পড়ে দেখলাম কোথাও কোনো ভার্বের অস্তিত্ব নেই, তাহলে এটা বাদ। অপশন 2 একটা ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম, পরেরটা পরে দেখব। এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, বাদ দিয়ে দিলাম, বাকিটাতেও নাই। এখানে হু যখন দিচ্ছি তখন এই অংশ আর এই অংশ, কোশ্চেন এবং এইটা মিলে মোট বাক্যের ভিতরে ফাইনাইট ভার্ব থাকবে দুইটা, কিন্তু আমরা এখানে পেলাম হচ্ছে একটা। তাহলে মোটের উপরে একটা ফাইনাইট ভার্ব কি হয়ে গেল, শর্ট হয়ে গেল, ঘাটতি হয়ে গেল। তাহলে আমরা ডি নাম্বারটা দিলাম না, তাহলে সঠিক উত্তর বি নম্বর ছাড়া আর কোনোটা হয় না। 38 নম্বরে চলে আসি, হি ড্যাশ দ্যাট সামওয়ান ওয়াজ ওয়াচিং হিম, সামওয়ান ওয়াজ ওয়াচিং হিম, তার মানে আমি একটা ক্লজ মার্কার পেয়েছি, একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, তাহলে আমাদের আরো একটি ফাইনাইট ভার্ব কিন্তু দিতে হবে। একটা ক্লজ মার্কারের জন্য মোট ফাইনাইট ভার্ব কয়টা লাগে, দুইটা, এখানে একটা দেওয়া আছে, আমরা আর একটা দিতে চাই। এখন এটা একটা ফাইনাইট ভার্ব হতে পারে, এটা একটা ফাইনাইট ভার্ব হতে পারে, এইখানেও একটা ফাইনাইট ভার্ব দেখা যাচ্ছে এই জায়গায়, এইখানে একটা ক্লজ মার্কার বেশি চলে আসলো, ফাইনাইট ভার্বও হ্যাড আছে। তো ফাইনাইট ভার্ব যেহেতু হ্যাড আছে, সো আমরা বলতেই পারি যে ফাইনাইট ভার্ব হ্যাড এখানে আছে। তো আমরা এটাকে নিলাম না কেন, কারণ আমাদের অলরেডি একটা ফাইনাইট ভার্ব ঘাটতি আছে। তো আমি যদি এখানে আরো একটা ফাইনাইট ভার্ব ক্লজ মার্কার দেই, তাহলে মোট ফাইনাইট ভার্বের ঘাটতি হয়ে যাবে দুইটা, এই অপশন আমাকে দিচ্ছে একটা। তার মানে আমরা এই ডি নম্বর অপশনটা কিন্তু সঠিক করতে পারলাম না। এবার চলে আসি উপরে, তাহলে এখন উত্তরটা এই সি নাম্বার নিব না কেন, আমাদের সাবজেক্ট এখানে হি দেওয়া আছে, তাহলে সাবজেক্ট যেহেতু হি দেওয়া আছে, আমাকে অবশ্যই সাবজেক্টের পরে ফাইনাইট ভার্বটা দিতে হবে। এই ফাইনাইট ভার্ব পিছনে দিলে কিন্তু হবে না, তাহলে আমরা সি নাম্বারটিকে বাদ দিলাম। এখন প্রশ্ন হলো আমি হ্যাড দিব নাকি আমি হ্যাজ দিব। হি এর সাথে হ্যাডও সঠিক, হি এর সাথে হ্যাজও সঠিক, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বলতেছে যে কেউ একজন তাকে দেখছিল, কেউ একজন তাকে দেখছিল, কোন কালে দেখছিল, অতীতকালে। এবার লক্ষ্য করি, তাহলে তার একটা স্ট্রং ইমপ্রেশন হলো, একটা শক্ত ধারণা হলো যে কেউ একজন তাকে দেখছিল। ধারণা হলো কোন কালে, অতীতকালে, কারণ তাকে যে দেখতেছিল এই কাজটি করতেছিল অতীতকালে। কেউ কেউ বলবে যে ভাই এখানে পাস্ট টেন্স আছে, তাই আমি এখানে পাস্ট টেন্স দিলাম। এই রুলটা কখনোই হবে না, কারণ প্রিন্সিপাল ক্লজ হলো স্বাধীন, সে সাবঅর্ডিনেট ক্লজের উপরে নির্ভর করে না। প্রিন্সিপাল ক্লজে কোন টেন্স হবে এটা শুধুমাত্র অর্থের উপরে নির্ভর করে। এইটাকে আমরা সিকোয়েন্স অফ টেন্সে বিস্তারিত শিখবো। আমি আবারও বলতেছি,
প্রিন্সিপাল ক্লজে কোন টেন্স হবে এটা সাবঅর্ডিনেট ক্লজের উপরে নির্ভর করে না। প্রিন্সিপাল ক্লজের টেন্স নির্ভর করে অর্থের উপরে, মিনিং এর উপরে। তাই আমরা মিনিং করে বোঝার চেষ্টা করলাম, কেউ একজন তাকে ওয়াচ করতেছিল, এই বিষয়ে তার একটা স্ট্রং ধারণা হলো, তাহলে এটা কোন কালে হয়েছে, দেখছিল যেহেতু ওয়াজ ওয়াচিং অতীতকালে, তাহলে ধারণাটা হয়েছে অবশ্যই অতীতকালে, ফলে আমরা এটাকে হ্যাড দিচ্ছি। হি হ্যাড দি স্ট্রং ইমপ্রেশন দ্যাট সামওয়ান ওয়াজ ওয়াচিং হিম। চলে আসি এরপরে পরবর্তী যে কোশ্চেনটা, ক্যান ইউ টেল মি। যেহেতু ক্যান ইউ টেল মি এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আমরা সাবঅর্ডিনেট ক্লজ এখান থেকে শুরু করছি, আমরা জানি আমাদের প্রথমেই লাগে ক্লজ মার্কার। সো এখানে ক্লজ মার্কার আছে। হয়ার এমন একটা ক্লজ মার্কার যার সাবজেক্ট হওয়ার ক্ষমতা নেই, তাই হয়ারের পরে আগে আমাকে সাবজেক্ট দিতে হবে, তারপরে ফাইনাইট ভার্ব দিতে হবে। ফলে আমাদের সঠিক উত্তর বি নাম্বার। এখানে হয়ারের পরে সাবজেক্ট নাই, তাই এটা বাদ। এখানে হয়ারের পরে সাবজেক্ট নাই, তাই এটা বাদ। সাবজেক্ট হলো দ্য পোস্ট অফিস, ইজ হলো ফাইনাইট ভার্ব, তার মানে সঠিক উত্তর বি নাম্বারটা। এবার চলে আসি 42 নম্বর কোশ্চেনে। 42 নম্বর কোশ্চেন হচ্ছে, ব্লাইন্ড ফিশ শূন্যস্থান দেয়ার এন্টায়ার লাইফ ইন কেভস হ্যাভ নাইদার আইস নর ইয়ার্স। এখন এই কোশ্চেনটা লক্ষ্য করলে দেখা যাবে ব্লাইন্ড ফিশের পরে এখানে একটা অংশ আছে, কিন্তু ব্লাইন্ড ফিশের ভার্বটা হলো এইখানটায়, এটা হলো ফাইনাইট ভার্ব। সো এই ব্লাইন্ড ফিশ কিন্তু প্লুরাল, এটা বলে দিচ্ছে এই ফাইনাইট ভার্বটা। এখন বলতে পারি যে ভাই এটা তো ফিশ লেখা, প্লুরাল হলো কি করে? ফিশ শব্দটা এক বচনেও ফিশ, বহু বচনেও কিন্তু ফিশ, এই জন্য আমরা এটাকে দেখে বুঝতেছি না। ফিশেস বলে একটা কথা আছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে নাম্বার পড়ার সময় বলবো যে কখন ফিশের বহু বচন ফিশেস হয় আর কখন ফিশের বহু বচন ফিশ হয়, এটা পরবর্তী আলোচনার বিষয়। বাট এখানে ফিশটা হচ্ছে বহু বচন, এই যে দেয়ার এন্টায়ার লাইফ, দেয়ারও বলে দিচ্ছে বহু বচন, ওইদিকে হ্যাভ বলে দিচ্ছে বহু বচন। এবার চলে আসি, এই বাক্যের মধ্যে একটি ফাইনাইট ভার্ব হ্যাভ আছে, আমি আরো একটি ফাইনাইট ভার্ব দিতেই পারি, সাথে আমাদের একটি ক্লজ মার্কার তখন দিতে হবে। কিন্তু এ টার্নিং পয়েন্ট যদি এখানে দিই, ব্লাইন্ড ফিশ এ টার্নিং পয়েন্ট, তাহলে কিন্তু এই বাক্যটি কিন্তু অর্থ প্রকাশ করতে পারবে না। ইভেন ব্লাইন্ড ফিশ টু স্পেন্ড এটা দিলেও বাক্যটা অর্থ প্রকাশ করতে পারবে না। এখন অন্ধ মাছ যারা ব্যয় করে তাদের সম্পূর্ণ জীবনটা ইন কেভস গুহাগুলোর ভিতরে, অন্ধ মাছগুলো যারা তাদের সম্পূর্ণ জীবন গুহাগুলোর ভিতরে ব্যয় করে, তার মানে দ্যাট স্পেন্ড হবে সঠিক উত্তর, কারণ ফিশ বলতে এখানে বহুবচন বোঝাচ্ছে, দ্যাট বলতে এখানে ফিশকে বোঝাচ্ছে, এবং তাই ভার্বের সাথে এস বাই এস হবে না, সঠিক উত্তর তাই বি নাম্বারটা দিতে হবে। চলে আসি কোশ্চেন নাম্বার 43-তে। আই ওয়াজ অ্যাবাউট টু লিভ হোয়েন, ক্লজ মার্কার। এই ক্লজ মার্কারটা সাবজেক্ট হতে পারে না, তাই এরপরে আগে আমাকে সাবজেক্ট দিতে হবে। সো আমরা চলে আসি, হোয়েনের পরে হিজ অ্যারাইভিং, কোনো ফাইনাইট ভার্বই নাই, আগে সাবজেক্ট দিব পরে ফাইনাইট ভার্ব, এটা হতে পারে। এখানে হিজ অ্যারাইভাল, কোনো ফাইনাইট ভার্ব নাই, সাবজেক্ট নাই, আগে সাবজেক্ট দিব পরে অ্যারাইভড, এটা হতে পারে। তার মানে সঠিক উত্তর সি হবে, অথবা সঠিক উত্তর ডি হবে। এখন চলে আসি, অ্যারাইভস দিব নাকি অ্যারাইভড দিব। লক্ষ্য করি, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, আমি অতীতকালে যাওয়ার উপক্রম হয়েছিল, লিভ করার উপক্রম হয়েছিলাম অতীতকালে, তাহলে যখন সে পৌঁছায় বর্তমানকালে, এটা কি হবে? যখন সে পৌঁছালো অতীতকালে, তখন আমি যেতে উদ্যত হয়েছিলাম, অতীতকালে উদ্যত হয়েছিলাম যেতে, কিন্তু তখন সে পৌঁছালো, তাহলে পৌঁছালো কোন কালে? অতীতকালে। তাহলে আমরা সঠিক উত্তর পাস্ট টেন্সে করব, when he arrived। চলে আসি 44 নম্বর কোশ্চেনে, ড্যাশ ইজ নেসেসারি ফর দি ডেভেলপমেন্ট অফ স্ট্রং বোনস অ্যান্ড টিথ। এইখানে ইজ থেকে শুরু করলাম আমরা বাক্যটা, ইজ একটা ফাইনাইট ভার্ব, পুরো বাক্যে আর কোনো ক্লজ মার্কার বা সাবজেক্ট দেখা যাচ্ছে না, তাহলে এই সেন্টেন্সের ঘাটতি আছে কিসের? একটা সাবজেক্টের। আমি যদি এখানে আরো একটা ফাইনাইট ভার্ব দেই, তাহলে মোট ফাইনাইট ভার্ব কয়টা হবে? দুইটা। তাহলে আমাদের ঘাটতি পড়ে যাবে কিসের? ঘাটতি পড়ে যাবে কিন্তু ক্লজ মার্কারের। সো অপশন 1 কে আমরা নিতে পারলাম না। আবার আমি যদি অলদো ক্যালসিয়াম দেই, তাহলে এখানে অলদো একটি ক্লজ মার্কার চলে আসলো, একটা ক্লজ মার্কার যদি বাক্যে ঢোকে, মোট ফাইনাইট ভার্ব লাগবে দুইটা, এখানে আছে একটা, অপশনে একটাও নাই, কোশ্চেনেও কিন্তু আর নাই, তাহলে এই সি নাম্বারটাও নিতে পারলাম না। ক্লজ মার্কারের সংখ্যা যদি 1 হয়, ফাইনাইট ভার্ব অবশ্যই দুইটা থাকতে হবে। এবার এখানেও একই কথা, ক্লজ মার্কার যদি 1 হয়,
তাহলে ফাইনাইট ভার্ব দুইটা লাগবে, কোশ্চেনে আমার একটা আছে, অপশনে কেউ নাই, তাই উত্তর বি নম্বর হওয়ারও কোনো সম্ভাবনা নাই। সঠিক উত্তর ডি ছাড়া আর কোনো রাস্তা নাই। আশা করি আমরা যে কোশ্চেনগুলো দেখছি এই কোশ্চেনগুলো নিয়ে আর কোনো সমস্যা বা প্রশ্ন আসবে না। যদি প্রশ্ন আসে তারপরেও আমরা কিন্তু কি করতে পারবো, আমাদের এই ফেসবুক গ্রুপে আমরা প্রশ্ন করব, কমেন্ট করব। আর এই টপিকের উপর থেকে অন্য যে কোনো সোর্স থেকে যদি প্রশ্ন কারোর জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে বা পোস্ট করে আমাদের গ্রুপে জানানো যাবে, হোয়াটসঅ্যাপে জানানো যাবে। বি কেয়ারফুল, শিখতে এসেছি আমরা শেখাটা শেখার মতো করব। এইবার কিন্তু কম্পিটিশন হবে চরম লেভেলে, ঠিক আছে? এবার চলে আসি পরবর্তী কোশ্চেন নম্বর 45। দ্য টাইপ অফ ক্লথিং পিপল ওয়্যার টেলস আদার্স এ লট অ্যাবাউট। সো এরপর আমরা কি করব, এখানে এই কোশ্চেনটা উত্তর করতে যাচ্ছি। লক্ষ্য করি হোয়াট, হুম, হোয়াট, হু। এখন আমাদের প্রশ্ন হলো হুম নিজে সাবজেক্ট হতে পারে না, তাই এখানে সাবজেক্ট এসেছে, ওকে। হোয়াট নিজে সাবজেক্ট হতে পারে না, তাই এখানে দে এসেছে, ওকে। হোয়াট নিজে সাবজেক্ট হতে পারে না, তাই এখানে দে এসেছে, ওকে। হু নিজে সাবজেক্ট হয়, তাই হু এর পরে সরাসরি আর এসেছে, হ্যাঁ এটাও ঠিক আছে। এখন প্রশ্ন হলো কোনটাকে তাহলে উত্তর করবো? আমাদের গ্রামারে যা যা শিখেছি এখন পর্যন্ত সবগুলোই তো উত্তর হয়ে গেছে, তাহলে এই কোশ্চেনের উত্তরটা কি হবে? তাহলে এখন আমাদের হাতে অপশন আছে একটাই, অর্থ করে দেখতে হবে এখানে কি বলতেছে। কে হয় তারা, নাকি হোয়াট দে ওয়্যার তারা কি ছিল, তারা কি হয়, নাকি কাকে তারা হয়? কাকে তারা হয় আসলে অর্থই হয় না, কারণ হুম মানে হচ্ছে কাকে বা যাকে, তো এটাকে আমরা আগেই বাদ দিয়ে দিলাম। তাহলে হোয়াট দে আর এটা হতে পারে, তারা হয় কে, হু আর দে এটাও হতে পারে, হোয়াট দে ওয়্যার এটা হতে পারে, কারণ হোয়াট তো সাবজেক্ট হতে পারে না আমরা জানি। এখন আমরা বাক্যটা পড়ে দেখবো এখানে কোনটা আমাদের দরকার। দ্য টাইপ অফ ক্লথিং পিপল ওয়্যার, অর্থাৎ পোশাকের ধরন যেটা মানুষেরা পরিধান করে, টেলস আদার্স অন্যদেরকে বলে দেয়, এ লট প্রচুর বলে দেয়, অ্যাবাউট কোন সম্পর্কে বলে দেয়, তারা কি এটা বলে দেয়, হোয়াট দে আর তারা হয় কি এইটা বলে দেয়। বিষয়টা এরকম যে আমরা যদি এরকম দেখি যে বড় আলখেল্লা পরা, মাথায় পাগড়ি দেওয়া, টুপি পরা, আমরা তাকে হুজুর বলে আর কি। তাহলে পোশাকের ধরন যেটা মানুষেরা পরে সেটা আমাদের বলে দেয় তারা কি, তারা হলো হুজুর। আবার যদি আমরা এভাবে বলি যে অনেক সময় গেরুয়া রঙের কাপড় পরা, মাথায় পাগড়ির মতন একটা কিছু দেওয়া, যখন এভাবে মানুষ দেখে তখন আমরা বলি হচ্ছে তারা মঠের হয়তো বা পূজারী। অর্থাৎ মানুষের পোশাকের ধরন, টাইপ অফ ক্লথিং, জনগণ যেটা পরিধান করে সেই পোশাকটা বলে দেয়, কবে বলে দেয়, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে দেয়, অন্যদেরকে বলে দেয়। তাহলে বলে দেয় যে তারা আসলে কি, কোন সময় বলে দেয়, বর্তমানে, অর্থাৎ হোয়াট দে আর তারা কি সেটা বলে দেয়। 36 নম্বর কোশ্চেন দেখো, দ্যাট উই নিডস টু মুভ ইজ শিওর, ইট ইজ দ্যাট উই নিড টু মুভ ইজ শিওর, ইট ইজ লাইকলি দ্যাট দ্য লাইব্রেরি, ইজ লাইকলি বাক্যের শুরুতে অক্সিলারি ভাব আসবেই না, এটা বাদ। দ্যাট দ্য লাইব্রেরি ইজ ক্লোজড ইজ লাইকলি এটাও হতে পারে। তো আমরা প্রথমে আসি এই দুটা নিয়ে, যেহেতু শুরুতে দ্যাট আছে সেম, বাক্যের শুরুতে যখন দ্যাট থাকে দ্যাটের পরে সাবজেক্ট লাগবে, এখানেও সাবজেক্ট আছে এখানেও সাবজেক্ট আছে, তাহলে উই নিডস টু মুভ ইজ শিওর, অর্থাৎ এই বাক্যের বাংলা হচ্ছে যে আমাদের যে মুভ করা প্রয়োজন সেটা হয় নিশ্চিত। আবার যদি এখানে বলি দ্যাট দ্য লাইব্রেরি ইজ ক্লোজড, লাইব্রেরিটা যে বন্ধ, ইজ লাইকলি এটা সম্ভবত, পসিবলি, তাহলে এই দুটা সঠিক উত্তর হওয়ার তালিকায় রাখলাম, কিন্তু বি নাম্বারটা ইট ইজ দ্যাট উই নিড টু মুভ ইজ শিওর এখানে রাখলাম না, কারণ ক্লজ মার্কার একটা, ফাইনাইট ভার্ব লাগবে দুইটা, কিন্তু এইখানে আছে হলো তিনটা, ফলে এইটাকে আমরা কিন্তু প্রথমেই মাইনাস করে দিলাম। তাহলে সঠিক উত্তর থাকলো এ অথবা সঠিক উত্তর থাকলো ডি। এখন লক্ষ্য করি এই জায়গাটায় আমাদের নিডের সাথে নিডস করা হলো, তাহলে উই হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এর সাথে এস বা ইএস বসে না, তাহলে সঠিক উত্তর এ নাম্বারটাও বাদ গেল, রইলো বাকি একটা উত্তর আমাদের ওইটা, উত্তর কত নাম্বার, ডি নাম্বারটা। সো আমরা এখন পর্যন্ত 46 পর্যন্ত কোশ্চেন সলভ করেছি আমাদের এই অনুরূপ কোশ্চেনের দ্বিতীয় অংশে। পরবর্তী কোশ্চেনগুলো আমরা পরবর্তী অংশে আবারও আপলোড করব। যদি কারোর কোনো কোশ্চেনের সমস্যা থাকে বা সমাধান থাকে বা কোনো প্রশ্ন থাকে অথবা এই টপিকের অন্য কোনো বই থেকে কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাদের গ্রুপে মেনশন করতে হবে, গ্রুপে পোস্ট করতে হবে এবং বন্ধু বান্ধবীকে ইনভাইট করতে হবে আমাদের এই গ্রুপটিতে। দেখা হবে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফিজ।